সকালে মন রান্নাঘরে রান্না করতে এসেছে। আজকে তার খুব ইচ্ছে করছে রাফসানের জন্য কিছু রান্না করতে। মানুষটার সামনে তেমন একটা যাচ্ছে না সে, কিন্তু তাই বলে কি রান্না করা যায় না? মন রাফসানের জন্য আলু পরাটা, আলুর দম রান্না করেছে। মন জানে এগুলো রাফসানের খুব পছন্দের খাবার। মন আলু কাটতে কাটতে হঠাৎ বেখেয়ালে তার আঙুল চাকু চালিয়ে দেয়। সাথে সাথে মন চিৎকার দিয়ে ওঠে। না আহ রাফসান সেই সময় কিচেনের পাশ দিয়ে যাচ্ছিল। রাফসানের রুমের আগে কিচেন। রাফসান উঠে বাইরে গেছিল। এখন বাসায় এসে রুমে যেতে নিলে মনের আওয়াজ পেল। রাফসান রান্নাঘরে এসে দেখে মনের হাত থেকে রক্ত পড়ছে। রাফসান ধমক দিয়ে মনকে স্টুপিড মেয়ে, রান্নাঘরে কি করতে এসেছো তুমি? বলেই রাফসান মনের আঙুলটা নিজের মুখে নিয়ে নিল। রক্তগুলো সে শুষে নিচ্ছে আর মন অবাক হয়ে তাকিয়ে আছে। রাফসান এক খেয়ালে শুষে নিচ্ছে ওর রক্তগুলো। শুষে নেওয়ার শেষ হলে রাফসান মনের আঙুল ছেড়ে দিয়ে ওর পকেট থেকে রুমাল বের করে পেঁচিয়ে দিল আর বলল, আর কোনোদিন রান্নাঘরে আসার দরকার নেই। আজ থেকে বাসায় মেয়ের সব কাজ করবে। এখন নিজের রুমে যাও আর কাটা জায়গায় একটা মলম লাগাও। বলেই রাফসান নিজের রুমে চলে গেল। আর মনের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মন তাও সেই কাটা হাত দিয়েই রান্না করলো। রান্না শেষ করে রাফসানের রুমে উকি দিয়ে দেখলো রাফসান রুমে নেই। শাওয়ারের শব্দ আসছে, মানে রাফসান শাওয়ার নিচ্ছে। মন আর কিছু না করে ওর রুমে চলে আসলো। রোদেলা রুমে রেডি হচ্ছে। মনকে দেখে রোদেলা বলল, কি রে, সকাল সকাল কই ছিলি? আমি তো তোকে উঠতেই দেখলাম না। রান্না করছিলাম সবার জন্য। মন আলমারি থেকে জামা নিয়ে রেডি হতে গেল। রেডি হয়ে হাতে কিছু দিল না, শুধু রুমালটাই রাখলো। রেডি হয়ে 5 জনেই খাবার টেবিলে আসলো। রাফসান খাবার টেবিলে আলু পরোটা, আলুর দম দেখে অবাক হলো। পরে বুঝতে পারলো এটা মনের কাজ। রোদেলাও এই ডিশ দেখে অবাক হয়েছিল, কিন্তু সেও বুঝতে পেরেছে জিনিসটা খারাপ। খাবার খেয়ে রাফসান ওদের কলেজ দিয়ে অফিস চলে গেল। রোদেলাদের আজকে প্র্যাকটিক্যাল আছে, ল্যাবে আছে সবাই। আজকে ওদের মরা দেহ কেটে দেখানো হবে। স্যার ক্লাসে এসে ওদের কেটে দেখাচ্ছে আর কাশফিয়া এগুলো নিতে না পেরে বমি করে দেয়। স্যার ওকে রিল্যাক্স করতে বাইরে পাঠায়। কাশফিয়া বাইরে এসে বমি করে 2 বার। তখন পাশ থেকে কেউ একজন ওকে একটা পানির বোতল এগিয়ে দেয়। কাশফিয়া লোকটাকে না দেখে পানির বোতল হাতে নিয়ে পানি খেয়ে নিল। পানি খেয়ে পাশে তাকিয়ে দেখে কাউসার দাঁড়ানো। কাউসারকে দেখে কাশফিয়া মাথা নিচু করে বলে, সরি ভাইয়া, বুঝতে পারিনি। আপনি প্লিজ রাগ করবেন না, আমি বুঝতে পারিনি। কাশফিয়া কথাটুকু বলে চলে যেতে নিল। কাউসার ওকে একটান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। কাউসারের গরম নিঃশ্বাস কাশফিয়ার মুখের উপর পড়ছে। কাশফিয়ার ভয়ে একদম শক্ত হয়ে গেছে। কাউসার কাশফিয়ার চোখের দিকে চোখ রেখে বলে, আই লাভ ইউ। কাউসারের মুখ থেকে এই কথাটা শুনে একদম বরফ হয়ে গেল কাশফিয়ার। সব কেমন এলোমেলো লাগছে তার। কাশফিয়া কাপা কাপা গলায় বলল, কি বলছেন এসব? ইয়েস, আই লাভ ইউ মিস কাশফিয়া। কাউসারের কথা শুনে কাশফিয়া কি বলবে বুঝতে উঠতে পারছে না। কাশফিয়া আবার বলল, আপনি এগুলো কি বলছেন? নিশি আপু শুনলে আমাকে আবার বকা দিবে। প্লিজ আমাকে ছাড়ুন। কাউসার কাশফিয়াকে ছেড়ে দিল আর কাশফিয়া এক ছুটে ল্যাবে চলে গেল। ল্যাবে ক্লাস শেষ করে রোদেলারা বাকি দুটো ক্লাস করে বাসায় যাওয়ার জন্য বের হলো। এই শোন, তোরা যা, আমি আসছি। আমি ওই সামনের লাইব্রেরি থেকে 2টা বই নেব, তারপর আসছি। আমরাও যাই সাথে, তুই একা যাবি কেন? হ্যাঁ, আমরাও যাই। লাগবে না, তোরা যা। আজকে নিউ মেড আসবে, এসে বাসায় কাউকে না পেলে সমস্যা হবে। আর বেশি সময় লাগবে না, তোরা যা। আমি 10 মিনিটেই আসছি। পাক্কা? হ্যাঁ মেরি মা, পাক্কা। আমরা তাহলে যাচ্ছি, তুই 10 মিনিটে আসবি। হ্যাঁ, ওকে। রোদেলা লাইব্রেরির দিকে যায় আর বাকিরা বাসার দিকে। রাফসান সামনের বসে আছে আদ্রিয়ান। রাফসানের কোম্পানির সাথে ডিল করতে এসেছে ও। রাফসানও এই ডিলে অনেক খুশি। আদ্রিয়ানের মতো লোকের সাথে কাজ করতে পারবে এটার জন্য। রাফসান আদ্রিয়ানের কথা বলছে, এর মাঝে রাফসানের ফোনে কল আসলো। রাফসান ফোন রিসিভ করতেই মন বলল, রাফসান ভাইয়া, রোদেলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রোদেলা আমাদের সাথে কলেজ থেকে বেরিয়ে লাইব্রেরিতে গিয়েছিল বই আনতে।
বলেছিল 10 মিনিটে আসবে, সেখানে এখন পুরো 2 ঘন্টা হয়ে গিয়েছে, ও বাসায় ফেরেনি। মনের কথা শুনে রাফসান বসা থেকে দাঁড়িয়ে গেল আর বলল, কি এখনো বাসায় ফিরেন? তোমরা আশেপাশে দেখেছো? রুবা কাশু দুজনে গিয়েছে কিন্তু কোনো খোঁজ পায়নি। ওকে, আমি আসছি এখনই। রাফসান ফোন রেখে আদ্রিয়ানকে বলে, সরি স্যার, কিন্তু আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। রাফসানের কথা শুনে আদ্রিয়ান বসা থেকে দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান এখন রাফসানের সামনে কিছু বলতে পারছে না, শুধু এইটুকু বলছে। ওকে, আপনি আসতে পারেন। রাফসান চলে যেতেই আদ্রিয়ান সাইমনকে কল করে। সাইমন কল ধরতেই আদ্রিয়ান চিৎকার দিয়ে বলে, রোদেলা 2 ঘন্টা ধরে মিসিং, আর আমাকে তোমরা জানাওনি কেন? হু অ্যান্সার মি? স্যার, আমরা আপনাকে কল দিয়েছিলাম, আপনি কল ধরেননি। আমি জনকে কল দিয়েছিলাম, কিন্তু আপনি মিটিংয়ে থাকায় ও আপনাকে বলতে পারেনি। আমরা রোদেলা ম্যামকে খুঁজতেছি স্যার। আমি কিছু জানি না। বিকেলের মধ্যে আমি রোদেলাকে ওর বাসায় দেখতে চাই। জি স্যার। রাত হয়ে এসেছে কিন্তু রোদেলার কোনো খোঁজ এখনো মেলেনি। আদ্রিয়ানের সকল লোক রোদেলাকে খুঁজে যাচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছে না। রাফসান পাগলের মতো বোনকে খুঁজে চলেছে, সেও খুঁজে পায়নি রোদেলাকে। আদ্রিয়ান মদের গ্লাস হাতে নিয়ে বসে আছে, চোখ দুটো লাল হয়ে গেছে তার। চাপ দিতে গ্লাসটা টুকরো টুকরো হয়ে গেল আর আদ্রিয়ানের হাত থেকে ছিটকে রক্ত পড়া শুরু করলো। আদ্রিয়ানের হাত থেকে রক্ত পড়ছে কিন্তু ওর তাতে কোনো খেয়াল নেই। একটা বদ্ধ রুমে আটকে আছে রোদেলা, হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে সে, মুখে লাল দাগ, হয়তো কেউ থাপ্পড় মেরেছে অনেকগুলো। রোদেলার সামনে দাঁড়ানো লিজার মুখে হাসি। তোর এত বড় সাহস, তুই আমার আদ্রিয়ানকে কেড়ে নিবি আমার থেকে, আর আমি সেটা হতে দেব? এটা তুই ভাবলি কেমন করে? তোর জন্য আমাকে আদ্রিয়ান ভালোবাসে না, আমার আদ্রিয়ান আমাকে অপমান করে তোর জন্য। এখন আমি তোকে এই দুনিয়া থেকেই সরিয়ে দিব, তারপর আদ্রিয়ান আমার হয়ে যাবে। তুই থাকলে আদ্রিয়ান কোনোদিন আমার হবে না, আমি তোকে কিছুতেই বাঁচিয়ে রাখবো না। তোর এত বড় সাহস, তুই আমার আদ্রিয়ানকে কেড়ে নিবি আমার থেকে, আর আমি সেটা হতে দেব? এটা তুই ভাবলি কেমন করে? তোর জন্য আমাকে আদ্রিয়ান ভালোবাসে না, আমার আদ্রিয়ান আমাকে অপমান করে তোর জন্য। এখন আমি তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব, তারপর আদ্রিয়ান আমার হয়ে যাবে। তুই থাকলে আদ্রিয়ান কোনোদিন আমার হবে না, তোকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না। লিজার রুম থেকে বেরিয়ে গেল কথাগুলো বলে। সকাল হয়ে গেছে, রাফসানরা কেউ কাল রাতে ঘুমাতে পারেনি। রোদেলার চিন্তায় সবাই চুপ হয়ে আছে। মেয়েটার সাথে এমন কেন হচ্ছে বুঝতে পারছে না তারা। রাফসান বোনের জন্য একদম ব্যাকুল হয়ে গেছে। আদ্রিয়ান নিজের অফিসের ক্যাবিনে বসা, সব জায়গায় খোঁজা হয়েছে, কোবরা গ্যাংয়ের কেউ এর সাথে জড়িত নেই। তাহলে কে রোদেলাকে গায়েব করলো বুঝতে পারছে না আদ্রিয়ান এসব ভাবছে তখন সাইমন ওর রুমে আসলো হাঁপাতে। সাইমন রুমে এসে বলল, স্যার, রোদেলা ম্যামের খোঁজ পাওয়া গেছে। আদ্রিয়ানের সুইমিং পুলে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে লিজার ভাই নিয়াজকে। নিয়াজের হাত পা দুটাই ভেঙে দেওয়া হয়েছে, পঙ্গু হয়ে এখন পড়ে আছে। আদ্রিয়ান ওর সামনে দাঁড়ানো, ধারালো চাকু দিয়ে নিয়াজের আত্মা ভয়ে যায় অবস্থা। আদ্রিয়ান নিয়াজের সামনে হাঁটু গেড়ে বসলো আর ওর সামনে ছুরিটা ঘোরাতে বলল, তোর বোনের কলিজা কত বড়! ও আমার রোদেলাকে তুলে নিয়ে গেছে, ওর গায়ে হাত তুলেছে। এত বড় কলিজা নিয়ে তোর বোন চলে? এখন নিজের বোনের সাথে তুইও যাবি তো? এখন নিজের বোনের সাথে তুইও জড়িত ছিলি, বোনকে তো না হলে ভাগিয়ে দিলি, কিন্তু তুই বাঁচবি কিভাবে? তোর বোনকে আমি আগেও না করেছিলাম আমার কাছ থেকে দূরে থাকতে, কিন্তু তোর বোন কলিজা অনেক উঁচু, ও আমার জানের দিকে হাত বাড়িয়েছে, আর তুইও আমার কলিজার দিকে হাত দিয়েছিলি। আজকে তোর এই হাত আমার বাচ্চারা খেয়ে ফেলবে। বলেই আদ্রিয়ান নিয়াজের 2 হাত কেটে দিল আর ছুঁড়ে মারল পানিতে, আর আদ্রিয়ানের 2 বাচ্চারা হামলে খেতে লাগলো। আদ্রিয়ান নিয়াজের 2 পা দেহ থেকে আলাদা করে দিল, আর নিয়াজ ততক্ষণে নিজের শ্বাস ত্যাগ করে ফেলেছে। হাত পা বিহীন দেহটা পানিতে দেওয়া হলো। আদ্রিয়ান উঠে দাঁড়াতেই পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ পেল। আদ্রিয়ান পেছনে তাকিয়ে দেখে রোদেলা দাঁড়ানো আর ওর চোখে পানি। চেয়ার
চেহারায় ভয় স্পষ্ট। আদ্রিয়ান আস্তে করে বলল। আদ্রিয়ানের রোদেলার দিকে এগোতে নিলে রোদেলা ভয়ে চিৎকার দিয়ে বলে, ও শিট। আমার কাছে আসবেন না প্লিজ, আমাকে মারবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে মারবেন না। আদ্রিয়ান রোদেলার কথা কানে না নিয়ে রোদেলার কাছে গেল। আর রোদেলা এতটাই ভয় পেয়েছে যে ও এখান থেকে যাওয়ার শক্তিও পাচ্ছে না। আদ্রিয়ান এসে রোদেলার হাত ধরতেই রোদেলা আদ্রিয়ানের বুকে সেন্সলেস হয়ে পড়ে যায়। আদ্রিয়ান রোদেলাকে জড়িয়ে নেয় নিজের সাথে। আদ্রিয়ান ভালো করে জানে রোদেলা বেশি ভয় পেলে জ্ঞান হারিয়ে ফেলে। আদ্রিয়ান রোদেলাকে কোলে তুলে বাসার দিকে পা বাড়ায়। সকালের দিকে আদ্রিয়ানকে যখন সাইমন জানায় যে রোদেলাকে লিজা তুলে নিয়ে গেছে, আদ্রিয়ান সেই মুহূর্তে লিজাদের আস্তানায় হামলা চালায়। নিয়াজ লিজাকে পালাতে সাহায্য করলেও নিয়াজ ধরা পড়ে যায়। আদ্রিয়ানের লোক ওকে মেরে হাত পা ভেঙে দেয়। আর রোদেলা সেন্সলেস থাকায় তখন কিছু টের পায়নি। আদ্রিয়ান নিয়াজকে রোদেলাকে বাসায় নিয়ে আসে। রোদেলাকে রুমে রেখে নিয়াজকে শায়েস্তা করতে যায় সে। রোদেলার জ্ঞান ফিরতেই নিজেকে অচেনা বাসা থেকে অবাক হয়। বিছানা থেকে উঠে বাইরে এসে সুইমিং পুলের কাছে গিয়ে দেখে আদ্রিয়ান একটা লোককে কি ভয়াবহভাবে মারল। এটা দেখে রোদেলা ভয় পেয়ে যায়। বর্তমানে রোদেলার মাথার কাছে বসে আছে আদ্রিয়ান। রোদেলার মুখের দিকে তাকিয়ে আছে সে। ঘুমন্ত অবস্থায় এক মোহময়ী নারী লাগছে তার কাছে, যার চেহারায় সব মোহ আটকে আছে। আদ্রিয়ান রোদেলার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আমার তোমাকে ঘুমন্ত অবস্থায় এত সুন্দর মোহমায়ী লাগে কেন নেশাময়? ঘুমন্ত অবস্থায় ইচ্ছে করে তোমাকে শুধু দেখে যাই। জেগে থাকা অবস্থায় অবশ্য তুমি একটা খরগোশের বাচ্চা যে খালি লাফালাফি করে, কিন্তু ঘুমন্ত অবস্থায় একটা বিড়ালের বাচ্চা তুমি। এই জন্য তোমাকে এত ভালো লাগে। তোমার প্রেমে পড়ে এখন মদ আমাকে নেশা করতে পারে না, কিন্তু তোমার কাছে থাকলে, তুমি আমার আশেপাশে থাকলে আমাকে এক নেশায় পাগল করে দেয়। আদ্রিয়ান একটু চুপ করে থেকে আবার বলতে শুরু করে, হয়তো তুমি আমাকে এখন ভয় পাবে, ঘৃণাও করবে, কারণ তুমি আমাকে খুন করতে দেখেছ। কিন্তু বিশ্বাস করো, আমি কোনো নিরীহকে মারিনি কোনোদিন। আমি তাদেরকে মেরেছি বা মারবো যারা আমাকে বা তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে। আর আমি থেকেও তুমি আমার কাছে অনেক দামি। যদি আমার আগে মৃত্যু তোমার কাছে আসতে চাই, তবুও আমি আগে সেই মৃত্যুকে বরণ করব। তবুও তোমার কিছু হতে দেব না। খুব ভালোবাসি আমি তোমাকে নেশাময়। জানো, আমাকে ভালোবাসার কেউ নাই। প্লিজ আমাকে তুমি ছেড়ে যেও না, তাহলে যে মরে যাব আমি। আদ্রিয়ান কথাগুলো বলেই রোদেলার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। আদ্রিয়ান রাফসানকে জানিয়েছে যে সে রোদেলাকে উদ্ধার করে এনেছে আর রোদেলা তার কাছে আছে। সন্ধ্যার ভিতরে রোদেলাকে বাসায় পাঠাবে সে। আদ্রিয়ান রাফসানের সাথে রোদেলাকে নিয়ে কথা বলছে। একদম সোজাভাবে বলেছে সে রোদেলাকে পছন্দ করে, বিয়ে করতে চায় তাকে। রাফসানের আদ্রিয়ানকে বাজে লোক মনে হয়নি কোনোদিন। এত ভালো বিজনেসম্যান খারাপ হবে না তার বিশ্বাস। তাই রাফসানের এতে মত থাকলেও সে জানিয়েছে সে আগে তার বাবা আর রোদেলার সাথে কথা বলবে এ বিষয়ে। রাফসান এসেছে রিয়াকে রিসিভ করতে। রিয়া আজকে ঢাকায় আসছে। রাফসান সাথে মনও এসেছে। হয়তো মনের মতো হতভাগা কপাল কম আছে যে সে নিজেই নিজের ভালোবাসার মানুষের হবু বউকে রিসিভ করতে এসেছে। মনের কলিজাটা দাউ দাউ করে জ্বলছে, কিন্তু সে তা না পারছে বলতে আর না পারছে সহ্য করতে। রাফসান দাঁড়িয়ে কথা বলছিল, তখন বাস এসে থামে বাস স্ট্যান্ডে। বাস থেকে রিয়া নামলো। মন প্রথমে রিয়াকে সেটা চিনতে পারছিল না, কিন্তু রাফসান যখন ফোন কেটে রিয়াকে হাই দেয় তখন চিনতে পারে কোনটা রিয়া। রাফসান রিয়াকে মনের সাথে পরিচয় করে দিল। রিয়া, এই হ্যালো আমার বোন রোদেলা বান্ধবীর। আর মুন, এই হ্যালো রিয়া আমার হবু বউ। রাফসানের মুখে হবু বউ কথাটা শুনে মুনের বুকটা ভেঙে যাচ্ছিল। তবুও নিজেকে সামলে নিয়ে মুখে মিথ্যা হাসি নিয়ে রিয়ার সাথে আলাপ করলো সে। রিয়া রাফসানের ফ্ল্যাটের ওখানে ফ্ল্যাট নিয়েছে। রিয়া আর রিয়ার বান্ধবীরা থাকবে। কথা শেষ করে ওরা তিনজন গাড়িতে গিয়ে বসলো। মুন ইচ্ছা করে পেছনে বসলো, কিন্তু রিয়াও পেছনে বসলো। রাফসান মুনকে বলল,
রিয়া তো কতগুলো ব্যাগ সাথে রাখতে সমস্যা হবে, তুমি সামনে এসে বসো। মন রাফসানের কথা শুনে কি বলবে বুঝতেছে না। রিয়াকে সামনে নিলেই তো হতো, তার ব্যাগ এখানে রাখলে হতো। মন কি চোর যে ব্যাগ নিয়ে যাবে? মন পেছনের সিট থেকে এসে সামনের সিটে এসে বসলো, কিন্তু এখন সমস্যা হলো এটা ও সিট বেল্ট লাগাতে পারে না। রাফসান সেটা বুঝতে পেরে ওর সিট বেল্টটা লাগিয়ে দিল, তারপর গাড়ি চালাতে শুরু করলো কলেজে। আজকে রুবা আর কাশু শুধু আসছে কলেজে। রোদেলা তোর আদ্রিয়ানের কাছে আর মুন রাফসানের সাথে রিয়াকে আনতে গেছে, তাই ওরা দুজন আসছে আজকে। ওদের একটা ভ্যাকসিন দিতে হবে, সেটা দিবে। ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব কলেজে আসছে আরাফতের হাসপাতাল আর মেডিকেলের ডাক্তাররা একে একে সবাই ভ্যাকসিন দিল। এবার রুবার পালা। রুবা ইঞ্জেকশন খুব ভয় পায়। কাঁপতে কাঁপতে টেবিলের সামনে গিয়ে আরাফকে দেখে থমকে গেল রুবা। আরাফ রুবাকে দেখে একটু অবাক হয়নি, কারণ সে আগে জানতো রুবা এখানে পড়ে আর সে রুবাকে দেখেছেও। রুবা আরাফকে দেখে আপনা আপনি হাত পিঠে চলে গেল। আরাফ জিনিসটা খেয়াল করে হাসলো। রুবা লজ্জায় কিছুই বলতে পারছে না, করতেও পারছে না। রুবা গিয়ে চেয়ারে বসলো। হাতটা দিন। রুবা আস্তে করে হাতটা দিল, ভয়ে হাত কাঁপছে ওর। আরাফ বিষয়টা বুঝতে পেরেছে। আরাফ যখন রুবার হাতে ইঞ্জেকশন পুশ করতে যাবে, রুবা চোখ খিচে বন্ধ করে আরাফের হাত খামচে ধরলো। আরাফ আস্তে করে রুবার হাতে পুশ করলো ইঞ্জেকশন দেওয়া শেষ হলে আরাফ বলে, শেষ, এবার আমার হাতটার প্রতি দয়া করেন একটু। আরাফের কথা শুনে রুবা চোখ খুলে তাকায়। আরাফ হাসছে আর বলছে, অনেক বেশি ব্যথা লাগছে তাই না? কই না তো। না মানে যেভাবে আমার হাতটাকে ধরছেন, দেখেন চামড়া উঠে গেছে আপনার রাক্ষসী মার্কা নখের জন্য। একটা সামান্য ইঞ্জেকশনকে এত ভয় পান মিস চেইন খোলা? রুবা আরাফের মুখে এমন ডাক শুনে রাগে লজ্জায় তাড়াতাড়ি করে উঠে চলে যায়। আর আরাফ হাসতে থাকে। এদিকে রোদেলার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে নিজেকে আবার অন্য একটা রুমের খাটে আবিষ্কার করে। রোদেলা আশেপাশে তাকিয়ে দেখে একটা অনেক বড় রুম। এটা সব কালো রঙের ফার্নিচার দিয়ে রুম সাজানো। দেয়ালে আদ্রিয়ানের অনেক বড় ছবি। রোদেলা বিছানা থেকে নেমে ঘুরে ঘুরে রুমটা দেখছে। তখন আদ্রিয়ান খাবার নিয়ে রুমে ঢুকে আর দেখে রোদেলা ঘুরে ঘুরে ওর রুমটা দেখছে। আদ্রিয়ান হেসে বলে, ঘুম হয়েছে ভালো নেশাময়? নেশাময় কথা ডাকটা শুনে রোদেলা পিছনে তাকিয়ে আদ্রিয়ানকে দেখলো, আর সেই তখনকার আদ্রিয়ানের ওই লোকটাকে মারার দৃশ্য মনে পড়ে গেল। সাথে সাথে রোদেলা আদ্রিয়ানকে বলল, আপনি আপনি একটা খুনি, আপনি একটা সাইকো। খাটের উপর বসে কাঁদছে রোদেলা। কি থেকে কি হয়ে গেল তার সাথে কিছুই বুঝে উঠতে পারছে না সে। কখনো স্বপ্নেও ভাবেনি যে একজন খুনি মাফিয়ার সাথে তার এভাবে সারা জীবন বাধা পড়তে হবে। রোদেলা কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর কান্নার শক্তি সে পাচ্ছে না। কিছু ঘন্টা আগে আদ্রিয়ানকে রোদেলা খুনি বলায় তার যেন কিছুই আসে যায়নি। সে দিব্যি তার মতো করে রোদেলার কাছে আসলো। রোদেলা আদ্রিয়ানকে নিজের কাছে আসতে দেখে বলল, দেখুন আমার কাছে আসবে না প্লিজ, আমার থেকে দূরে থাকুন। আদ্রিয়ান রোদেলার কাছে এসে খাটের উপর খাবারের ট্রে রেখে রোদেলার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। রোদেলার একদম আদ্রিয়ানের বুকের সাথে মিশে আছে। রোদেলার ভয়ে খুব অস্বস্তি লাগছে। রোদেলা আদ্রিয়ানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আদ্রিয়ান রোদেলার কপালে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দিল। রোদেলা এখনো ছোটার জন্য চেষ্টা করছে। এবার আদ্রিয়ান ওকে দিল একটা ধমক। এই মেয়ে, এই সমস্যা কি তোমার? এইভাবে কই মাছের মতো মুচড়াচ্ছ কেন? একদম সোজা দাঁড়িয়ে থাকো, না হলে কোলে তুলে মারবো একটা আছাড়। আদ্রিয়ানের কথা শুনে রোদেলা ভয়ে একদম শান্ত হয়ে গেল। আদ্রিয়ানের যে রাগ যদি সত্যি আছাড় মারে। আমি জানি তুমি এখন আমাকে বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবে, আমি আপনাকে ঘৃণা করি, আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনার সাথে থাকবো না। কিন্তু আমি সরি, সেই সুযোগ আমি তোমাকে দিতে পারবো না। তুমি আমাকে ঘৃণা করো, ভালো না বাসো, তাতে আমার জাস্ট কিছু যায় আসে না, কারণ আমার একার ভালোবাসায় যথেষ্ট। আর হ্যাঁ, আরেকজন যদি ভেবে থাকো যে এখন এখান থেকে পালিয়ে তুমি বেঁচে যাবে, তাহলে এটা তোমার সবচাইতে বড় ভুল ধারণা। ইউ নো
মনে আছে তো সেই ছেলেটার কথা? তোমার বিয়ের দিন বর নয়, লাশ হয়ে গিয়েছিল তোমার বাসায়। আই হোপ দ্যাট আর কাউকে তুমি সেভাবে দেখতে চাও না। আদ্রিয়ানের বলা প্রত্যেকটা কথা শুনে রোদেলা অবাকের উপর অবাক হচ্ছে। রোদেলা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, তার মানে আপনি সেই যে আমার বিয়ের দিন আমার হবু স্বামীকে মেরে ফেলেছেন? আপনি যে আমাকে মেসেজ করতেন? আপনি কি পাগল? কেউ কিভাবে কাউকে এইভাবে মারতে পারে? আপনি একটা সাইকো, একটা পাগল আপনি। আমি মরে গেলেও আপনার সাথে তো দূর, আপনার ছায়াও মারাবো না। আদ্রিয়ান রোদেলার কথা শুনে রোদেলার চুলের মুঠি ধরে বলল, মরতে চাইলে তোকে আমি মেরে দিব। এত মরার ইচ্ছে তাই না? তাহলে আমার হাতেই তুই মরবি। প্রথমে তোকে মারবো, তারপর নিজে মরবো। তুই যদি আমার না হতে পারিস তবে তোকে আমি অন্য কারো হতে দিব না। এই আদ্রিয়ান নিজের ইউজ করে টিস্যু কাউকে দেয় না, আর সেখানে তুই তো আমার ভালোবাসা। তোকে কাউকে তো দূরের কথা, তোর দিকে কেউ তাকালে এই দুনিয়া ছাড়া করে দিব আমি। আদ্রিয়ান নিজের মাঝে নেই। এখন রোদেলার চুলের মুঠি ধরা অবস্থাতেই রোদেলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় সে। এক অজানা নেশায় আদ্রিয়ান হারিয়ে গেছে, আর রোদেলা সে বরফের মতো জমে গেছে। এই প্রথম কোনো পুরুষের এত কাছে এসেছে সে। রোদেলা নিজেকে আদ্রিয়ানের থেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। বেশ কিছুটা সময় পর আদ্রিয়ান নিজেই ছেড়ে দিল রোদেলাকে। তারপর দরজা খুলে রুম থেকে বেরিয়ে গেল, আর রোদেলা খাটে বসে কাঁদতে লাগলো। বর্তমানে আদ্রিয়ান বসে আছে গার্ডেনের দোলনায়, চোখ মুখ লাল হয়ে আছে ওর। আদ্রিয়ান যেই আশঙ্কাটা করেছিল সেটাই হলো। রোদেলা তাকে ভুল বুঝলো। আদ্রিয়ান নিজেকে শান্ত করে নিজের রুমে আসলো। রুমে এসে দেখে রোদেলা খাটে হেলান দিয়ে শুয়ে আছে। আদ্রিয়ান রোদেলাকে কোলে তুলে নিল, তারপর বেরিয়ে গেল রুম থেকে। রাফসান বাসায়। মন নিজের রুমে বসে আছে চুপচাপ। নিজেকে অনেক অসহায় লাগছে তার। আজকে নিজের ভালোবাসাকে অন্যের হতে দেখতে হচ্ছে তার। এর থেকে কষ্টের কিছু হতে পারে কিনা সে জানে না। মন বলে রাফসানকে বলতে যে সে কতটা ভালোবাসে ওকে, আর বাস্তবতা বলে রাফসান এখন অন্য কারো, তার উপর অধিকার নেই। রুবা মনের রুমে এসে দেখে মন চুপচাপ বসে আছে। রুবা মনের কাছে গিয়ে ওর মাথায় হাত রাখলো। কারো স্পর্শে চমকে গেল মন। পেছনে তাকিয়ে দেখে রুবা দাঁড়ানো। রুবার দেখে মলিন হাসি দিল সে। রুবা মনের পাশে বসতে বসতে বলল, যখন ভালোবাসিস এত তাহলে বলে দে, এভাবে গোমট করে রাখলে কি লাভ? এতে কষ্ট ছাড়া তো আর কিছুই পাচ্ছিস না। সেই মানুষটাকে কি বলবো, আর বললেই বা কি সে আমায় মানবে? সে তো আমাকে ভালোবাসে না রুনু। বলতে তো ক্ষতি নেই, তাই না? থাক না, কিছু অনুভূতি, কিছু ভালোবাসা লুকানো। রুবা আর মনকে কিছুই বলার মতো পেল না। আস্তে করে উঠে চলে আসলো। এই ভালোবাসার আসক্তিতে হয়তো সেও পড়েছে। কাউসার, জাহিদ আর মাহিন এসেছে ক্লাবে। মূলত আজকে কাউসার রেগে এসেছে ক্লাবে। আজকে কাশফিয়ার সাথে একটা ছেলেকে কথা বলতে দেখে মাথায় আগুন ধরে গেছে তার। সে কাশফিয়ার কাছে ছেলেটার কথা জানতে চাইলে কাশফিয়া তাকে পাত্তা না দিয়ে চলে যায়। কাশফিয়ার এমন আচরণ সহ্য করতে পারছে না কাউসার। ভাই, আস্তে আস্তে এতগুলো গ্লাস খেয়েছিস আর খাস না। জাহিদ, ওর সাহস হয় কিভাবে আমাকে ইগনোর করার? বাচ্চা মেয়ে নিজে যা বলেছে মেনে নিয়েছে। আর আমার ফিলিংসটা যে আমি ওকে বলেছি সেটা কি ওর মিথ্যে মনে হয়েছে? জানি না রে, তবে তুই বেশি রেগে থাকিস না। জাহিদ কোনোভাবে কাউসারকে বুঝিয়ে শুনিয়ে ক্লাব থেকে নিয়ে আসে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে ওদের বাসায় এসেছে। রোদেলা এখনো ঘুম। আদ্রিয়ান রোদেলাকে কোলে করে লিফট করে ওদের ফ্ল্যাটে নিয়ে আসে। কলিং বেল বাজাতে মন গিয়ে দরজা খোলে। আদ্রিয়ানের কোলে রোদেলাকে দেখে অবাক হয় মন। মন জানে রোদেলা আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে বাসায় ঢুকলো। ওর রুম কোনটা? এই যে এদিকে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে রুমে গিয়ে ওকে খাটে শুয়ে দিল। রাফসান কোথায়? যিনি উনি অফিসে। ওকে, আমি আসছি। আদ্রিয়ান চলে আসলো, আর মন রোদেলার পাশে গিয়ে বসলো। আরাফের বাসায় আরাফ ও জুই দুজনেই বসে খাবার খাচ্ছে। তারপর তোর আর তুর্যের কি অবস্থা? এই তো ভালোই। আচ্ছা, তাহলে তোদের বিয়েটাও তাড়াতাড়ি দিয়ে দেবো। আগে আমি না, তুমি বিয়ে করবে। আগে আমি ভাবির মুখ দেখবো।
ভাবি তো আমার পছন্দের, কিন্তু তোর ভাবি যে আমাকে পাত্তা দেয় না। হ্যাঁ, কি বললা বিড়বিড় করে? কিছু না তো। খাবার খেয়ে আরাফ নিজের রুমে চলে আসলো। আরাফ রুবার নাম্বারটা জোগাড় করেছিল। আরাফ কল লাগায় রুবার নাম্বারে। রুবা বসে বসে পড়ছিল। ফোন আসায় ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। রুবা কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আরে আজব, কে? তুই আলতু ফালতু কোথাকার। বলেই রুবা কল কেটে দিল। তারপর রুবা আবার পড়তে বসলো। আরাফ কল রেখে হেসে দিল। মেয়েটা আসলেই পাগলি। রাফসান বাসায় আসতে আসতে রাত 12টা বাজলো। মন রাফসানের জন্য অপেক্ষা করছে। রোদেলা মাঝখানে উঠেছিল। নিজেকে নিজের বাসায় দেখে স্বস্তি পায় রোদেলা। তারপর খাবার খেয়ে রোদেলা আবার শুয়ে পড়ে। রাফসান বাসায় এসে মনকে জেগে থাকতে দেখে অবাক হয়, কিন্তু কিছু বলে না মুখে। রাফসান ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। মন কল করে ওকে জানিয়েছিল রোদেলাকে যে আদ্রিয়ান দিয়ে গেছে। রাফসান খেয়ে উঠে রোদেলাকে দেখে আসে। তারপর নিজের রুমে এসে শুয়ে পড়ে। মন নিজে একটু খেয়ে সব গুছিয়ে নিয়ে রোদেলার পাশে শুয়ে পড়ল। এদিকে আদ্রিয়ান নিজের রুমে বসে আছে। আজকে সে একটা এমন সত্যি জানতে পেরেছে সেটা সে কল্পনাও করতে পারেনি। রোদেলা কলেজে আসছে, ক্লাস করে এখন কলেজের গেটে অপেক্ষা করছে মন, রুবা, কাউসরুর জন্য। ওরা ওদের প্র্যাকটিক্যাল জমা দিতে গেছে। রোদেলা দাঁড়িয়েছিল। তখন ওদের কলেজের সিনিয়র নিলয় ওর কাছে আসলো। রোদেলার নিলয়কে একদম পছন্দ না, কারণ নিলয় একদম গায়ে পড়া টাইপের ছেলে। রোদেলার নিলয়কে দেখে চলে যেতে নিলে নিলয় ওর রাস্তা আটকে দেয়। আমাকে দেখে চলে যাচ্ছিলে রোদেলা? না তো ভাইয়া, আপনি কি দেখি চলে যাব কেন? আমি আমার বান্ধবীদের কাছেই যাচ্ছিলাম। কিন্তু আমি যে দেখলাম তুমি আমাকে দেখেই চলে যাচ্ছিলে। এমন নয় ভাইয়া। আচ্ছা বাদ দাও, এখন বলো কেমন আছো? জি ভালো, আপনি? আমিও ভালো। তো রোদেলা, তুমি কি আমার সাথে এক কাপ কফি খেতে যাবে? সরি ভাইয়া, আমার আজকে ক্লাস আছে, সাথে কোচিং, সো আমাকে এখন যেতে হবে। আচ্ছা, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? বলে রোদেলার দিকে নিলয় ওর হাত বাড়িয়ে দিল। রোদেলা বুঝতে পারছে ও কি করবে। রোদেলা হাতটা বাড়াতে নিলে কেউ একজন রোদেলার হাত ধরে টান দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল রোদেলার গালে। রোদেলা থাপ্পড়টা খেয়ে একদম মাথা ঘুরে গেল। রোদেলার সামনে তাকিয়ে দেখে আদ্রিয়ান দাঁড়ানো। ওর চোখ মুখ একদম লাল হয়ে আছে। রোদেলার ভয়ে আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। আদ্রিয়ান রোদেলাকে নিজের বুকের মধ্যে নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলে, আমার বউকে টাচ করতে যাওয়ার সাহস ফার্দার দেখাবেন না। বউ? ইয়েস, রোদেলা আমার ওয়াইফ। ওর দিকে এরপর কেউ নজর তুলে তাকাবেন না। যদি কাউকে দেখি তাহলে তার ফল ভালো হবে না। আদ্রিয়ান রোদেলাকে টানতে টানতে গাড়িতে নিয়ে গিয়ে বসালো। তারপর রোদেলাকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়লো উপস্থিত সবাই। আদ্রিয়ানের কথার উপর আর কোনো কথা বলতে পারলো না। পুরো ঘটনা মন, রুবা, কাশু দেখলো, কিন্তু ওরাও কিছু বললো না। আদ্রিয়ান ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে। রাগে ওর শরীর কাঁপছে। আর রোদেলার অবস্থা ভয়ে খারাপ হয়ে গেছে। হাত পা ঠান্ডা হয়ে গেছে ভয়ে। আদ্রিয়ান রোদেলাকে নিয়ে ওদের বাসায় চলে আসে। আদ্রিয়ান গাড়ি থেকে নেমে রোদেলাকে গাড়ি থেকে টেনে বের করলো। তারপর টানতে টানতে ওকে বাসার ভেতরে ঢুকালো। রোদেলার হাতে ব্যথা পাচ্ছে। সেদিন আদ্রিয়ানের কোনো খেয়ালই নেই। আদ্রিয়ান রোদেলাকে টানতে টানতে ওর রুমে নিয়ে এসে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এত জোরে মাটিতে পড়ার হাতে ব্যথা পায় অনেক রোদেলা। তবুও রোদেলা কিছু বলে না। আদ্রিয়ান চিৎকার করে বলে, তোকে আমি পাগলের মতো ভালোবাসি, সেটা তোর ভালো লাগে না। আমাকে তোর সহ্য হয় না। আমার স্পর্শ তোর সহ্য হয় না, কিন্তু অন্যের স্পর্শ তোর সহ্য হয়। অন্যের সাথে হাত মিলাতে ভালো লাগে, আর আমার সাথে কথা বলতে তোর অসহ্য লাগে। আমি কুকুরের মতো তোর পিছনে ছুটি, তোর সেটা চোখে পড়ে না। শুধু চোখে পড়ে আমার দোষ। আরে আমি কি ইচ্ছে করে মাফিয়া হয়েছি? বল, কেউ কি ইচ্ছে করে মাফিয়া হয়? মাফিয়া হয়েছি কেন, কোন কারণে, তুই সেটা জানিস? তোর জন্য আমি এত পাগল, সেটা তোর ভালো লাগে না? বল কেন, কেন আমাকে এত কষ্ট দিস তুই?
আদ্রিয়ানের কথাগুলো বলতে বলতে রোদেলার সামনে বসে পড়ে। রোদেলার চোখে পানি এসে গেছে। সে আদ্রিয়ানকে পছন্দ করে না ঠিক, কিন্তু সে আদ্রিয়ানকে এভাবে কষ্ট দিতে চায়নি। আদ্রিয়ান রোদেলার আরেকটু কাছে এগিয়ে ওর দুগালে হাত দিয়ে কপালে কপাল ঠেকিয়ে ধরলো। দুজনের নিঃশ্বাস দুজনের মুখে পড়ছে। আদ্রিয়ান আস্তে আস্তে বলা শুরু করলো। তখন আমার বয়স 5 বছর। আমি, আমার মা, আমার ছোট বোন শশী একসাথে থাকতাম। আমাদের বাবা আমাদের সাথে থাকতেন না। আমাদের বাবাকে আমি জন্মের পর থেকে ঠিকমতো কোনোদিন কাছে পাইনি। আর না আমার বোন। আমার মা আর বোনকে নিয়েই আমাদের একটা সুখী পরিবার ছিল। আমরা শুধু আমাদের বাংলাদেশে থাকতাম। আমার মা হাতের কাজ করে আমাদের মানুষ করত। আমার বাবা কোনোদিন আমাদের খোঁজ নিত না। আমার বাবাকে যখন দেখতাম বাসায় আসতো, তখন মায়ের সাথে খারাপ ব্যবহার করত, কিন্তু আমার মা তার কোনো প্রতিবাদ করতেন না। এইভাবে যাচ্ছিল আমাদের দিনকাল। আমার আদরের বোনটাকে আমি অনেক ভালোবাসতাম। অনেক সুন্দর ছিল আমার বোনটা, কিন্তু একদিন সব শেষ হয়ে গেল, সব পাল্টে গেল। একদিন আমি স্কুল থেকে বাসায় এসে দেখি আমাদের বাসার দরজা খোলা। আমি বাসায় ঢুকে দেখি আমার মা মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। মাকে এই অবস্থায় দেখে আমি একদম ভয় পেয়ে যাই। আমি তাড়াতাড়ি করে মায়ের কাছে গিয়ে মাকে ধাক্কা দিই আর বলতে থাকি, মা, মা, কি হয়েছে তোমার? মা, তোমার গায়ে এত রক্ত কেন? ও মা, কথা বলো। কিন্তু আমার মা আমার সাথে কথা বলে না। আমি তাড়াতাড়ি করে আমার বোনের রুমে গিয়ে আমার বোনের খোঁজ করলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি আমি আমার বোনকে। মাকে কবর দিয়ে আমি আমার চাচুকে নিয়ে সিডনি চলে আসি। এখানে এসে আরফানে আমাকে রেখে দিয়ে আসেন তিনি। সেখান থেকে আমি অনেক বড় হয়েছি, ওখান থেকে পড়াশোনা করছি আর মাফিয়া হয়েছি। বিশ্বাস করো, কোনো নির্দোষকে আমি মারি না, শুধু যারা অন্যায় করে তাদের মারি। আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রাণপ্রিয়সী, বিশ্বাস করো। আমি তোমার নেশাতে এতটাই আসক্ত যে অন্য কোনো নেশা আমাকে কোনোভাবেই আসক্ত করতে পারেনি। তোমার আসক্তিতে আমি এমনভাবে আসক্ত যে তোমাকে ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারি না। তুমি আমাকে ভালোবাসো না, আমি জোর করব না, কিন্তু আমাকে দূর করে দিও না। তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি তো অনেক সর্বনাশী মেয়ে, শুধু আমার সর্বনাশী রানী। তোমার প্রেমে তাই তো মাতাল আমি। আদ্রিয়ানের বলা প্রতিটা কথা রোদেলার বুকে গিয়ে বাড়ি খাচ্ছে। হৃদয়ে এক আলাদা প্রণয় সৃষ্টি করছে তার। রোদেলা একদম চুপ করে আছে। রোদেলার ঠোঁট জোড়া খুব টানছে আদ্রিয়ানকে। আদ্রিয়ান আর নিজেকে ধরে রাখতে না পেরে রোদেলার ওষ্ঠদয়ের মধ্যে নিজের ওষ্ঠদয় উষ্ণ ভালোবাসা দিতে লাগলো। রোদেলাও আবেশে চোখ বন্ধ করে ফেললো। কেন জানি বাধা দিতে পারছে না ও আদ্রিয়ানকে। বেশ কিছুক্ষণ সময় পর আদ্রিয়ান রোদেলাকে ছেড়ে দেয়। রোদেলার লজ্জায় এখনো চোখ বন্ধ করে আছে। লজ্জা পাওয়া শেষ হলে নিচে এসো, আমি গাড়িতে অপেক্ষা করতেছি বলেই আদ্রিয়ান নিচে চলে গেল। আদ্রিয়ান যাওয়ার কিছুটা সময় পর রোদেলা নিজেও নিচে গিয়ে গাড়িতে বসলো। মন বাসায় এসে দেখে রাফসান আর রিয়া সোফায় বসে কথা বলছে। রিয়াকে বাসায় দেখে আর রাফসানের সাথে দেখে মনের মন খারাপ আবার ছোট হয়ে গেল। মন নিজের রুমে এসে বসে রইল। মন চায় না ওদের একসাথে দেখে কষ্ট পেতে। কাশফিয়া আর রুবা এসেছে পাশের দোকানে কিছু দরকারি জিনিস কিনতে। রুবা টুকটাক কিছু কিনে পাশে সাইডে তাকিয়ে দেখে আরাফ কিছু কেনাকাটা করছে। আরাফকে দেখে রুবা ওখান থেকে সরে গেল। সে চায় না আরাফের সামনে পড়ে আবার লজ্জা পড়তে। কাশফিয়ার ফোনে একটা কল আসলো। কাশফিয়া ফোন নিয়ে বাইরে এসে কথা বলতে শুরু করলো। এমন সময় কাউসার সেখানে আসলো। কাউসার নিশিকে নিয়ে এসেছে দোকানে। কাউসার আর নিশি একসাথে দেখে কাশফিয়ার অনেক বড় ধাক্কা পেল। কাশফিয়া তাও কিছু না বলে ওদের দেখতে লাগলো। কাউসার নিশিকে নিয়ে কাশফিয়ার সামনে দাঁড়ালো। নিশি, ওকে সত্যিটা বলো। কাশফিয়া, আমি দুঃখিত। আসলে আমার আর কাউসারের কোনো রিলেশন নেই। আমি কাউসারকে পছন্দ করতাম, তাই ওই মিথ্যেটা বলেছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। নিশি কথাগুলো বলে ওখান থেকে চলে গেল। কাউসার কাশফিয়ার কাছে এসে ওকে বলল, আশা করি
নিশিকে নিয়ে যে সন্দেহ তোমার মনে ছিল তা দূর হয়েছে। আমি তোমাকে ভালোবাসি। সেই প্রথম দিন যেই চশমা পরা মেয়েটা আমাকে চিপস নিয়ে কথা শোনাচ্ছিল, সেই কথা শোনানো মেয়েটার প্রতি আমার ভালো লাগা অনুভব করেছিলাম। আমি তোমাকে ভালোবাসি, আর এটাই সত্যি। যদি তোমার মনে আমাকে নিয়ে কিছু থাকে তবে এসো আমার মনের ঘরে। আমার মনে অন্তর্মহলে তোমাকে স্বাগতম। কথাটুকু বলেই কাউসার সেখান থেকে চলে যায়। রুবা বিল দিয়ে সব ব্যাগ নিয়ে বেরোতে নিলে পেছন থেকে কেউ বলে, মিস চেন খোলা। আরাফের ডাক শুনে রুবা থমকে গেল। এই লোকটা ওকে এভাবে লজ্জায় ফেলে কেন? রুবা আরাফের দিকে না তাকিয়ে জলদি দোকান থেকে বেরিয়ে যায়, আর আরাফ ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আদ্রিয়ান রোদেলাকে বাসার নিচে দিয়ে যায়। রোদেলা যাওয়ার আগে আদ্রিয়ান ওকে শুধু এইটুকু বলেছে, নিজের ভালোবাসা না রাখলে ঘৃণাই রেখো আমাকে। আদ্রিয়ান এতটুকু বলে গাড়ি ঘুরিয়ে চলে যায়। রোদেলা রুমে এসে দেখে মন ঘুম। রোদেলা ফ্রেশ হয়ে রান্না করে যায়। সব খাবার ঢেকে রাখা, সার্ভেন্টরা সব খাবার রান্না করে এখানে রেখে গেছে। রোদেলা খাবার টেবিলে নিয়ে রেখে নিজে কিছুটা খেয়ে রুমে চলে আসলো। দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল। রোদেলা আর আদ্রিয়ান এখন প্রায় দেখা হয়। রাফসান বাসায় বলছে আদ্রিয়ানের কথা। রোদেলার বাবা বলেছে কিছুদিনের মধ্যে ঢাকা আসবে, তারপর বাকিটা দেখবে। রোদেলাকে রাফসান এখনো কিছু জানায়নি। রোদেলা এখন মন না চাইলেও আদ্রিয়ানের সাথে কথা বলা চলাফেরা করতে হয়। কেন জানি তার মন সায় দেয় না আদ্রিয়ানের জন্য। আজকেও আদ্রিয়ান রোদেলাকে কলেজ থেকে ড্রপ করে নিয়েছে। আদ্রিয়ান রোদেলাকেও নিয়ে একটা পার্কে এসেছে। দুইজনে পাশাপাশি হাঁটছে। আদ্রিয়ান আর রোদেলা একসাথে হাঁটছিল। তখন পার্কে দুইটা লোক আসলো আর আদ্রিয়ানের বুক বরাবর দুইটা গুলি করলো আর সাথে সাথে পালিয়ে গেল। সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে দুইজনে কিছু বুঝে উঠতে পারলো না। আদ্রিয়ান লুটিয়ে পড়লো মাটিতে। রোদেলা আদ্রিয়ানকে ধরে ফেলে। পেছন থেকে সাইমন ও জনি আসে। ওরা ওর পিছনেই ছিল। ওরাও কিছু বুঝে ওঠার আগেই সব হয়ে গেল। সাইমন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল দেয়। কিছু সময়ের মাঝে অ্যাম্বুলেন্স আসলো। রোদেলা একদম পাথর হয়ে গেছে। রোদেলার সাদা জামা আদ্রিয়ানের রক্তে ইতিমধ্যে লাল হয়ে গেছে অনেকটা। রোদেলা আর সাইমন দুজনে আদ্রিয়ানের সাথে অ্যাম্বুলেন্সে বসলো। আদ্রিয়ানকে আরাফের হাসপাতালে আনা হয়েছে। আরাফ ইতিমধ্যে অপারেশন থিয়েটার রেডি করে রেখেছে। আদ্রিয়ানকে আনার সাথে সাথে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এখন শুধু অপেক্ষার প্রহর গুনবে সবাই। এই অপেক্ষার প্রহরের শেষ কি হবে? ফিরবে কি আদ্রিয়ান? মেনে নিবে কি রোদেলা আদ্রিয়ানকে, নাকি এখানেই শেষ হয়ে যাবে আদ্রিয়ানের নেশাময়ীর প্রেমময় আসক্তি? অপারেশন থিয়েটারের বাইরে চেয়ারে বসে আছে রোদেলা। রোদেলার ঠিক সামনে বসে আছে আরাফ। রোদেলার পাশে বসে আছে রুবা, মন, কাশফিয়া। রাফসান এখনো জানে না আদ্রিয়ানের এই অবস্থার কথা। রোদেলা সেই যে চুপ করে বসে আছে তো বসেই আছে। আদ্রিয়ানের শরীরের রক্ত এখন তার হাতে শুকিয়ে গেছে। রোদেলার সাদা জামা আদ্রিয়ানের রক্তে লাল হয়ে আছে। রোদেলার নিজেকে কেমন শূন্য লাগছে। মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলছে সে। আদ্রিয়ান এখন ঠিক থাকলে তাকে এখন কত জ্বালাতো, কত ভাবে ভালোবাসার আবেদন করত। কিন্তু হায়, এখন সেই লোকটাই জীবন মরণ যুদ্ধ করছে। আদ্রিয়ানের অপারেশন করছে এক বিশেষজ্ঞ হার্ট সার্জন। আজকে সকালেই সে অস্ট্রেলিয়া থেকে ফিরেছে। আরাফ আর সে দুজনে বন্ধু। আরাফ চেয়ারে বসে আছে মাথা নিচু করে। আজ খুব অসহায় লাগছে বন্ধুটার জন্য। খুব চিন্তা হচ্ছে তার। আরাফ রোদেলার দিকে তাকিয়ে বলে, রোদেলা। রোদেলার আরাফের ডাকে তার দিকে তাকায়। আরাফ রোদেলাকে বলে, আদ্রু যখন প্রথম বাংলাদেশে আসে তখন আমার কাছে সিলেটে আসে। আমি দেশে আসার পর সিলেটে ছিলাম প্রায় 6 মাস। আদ্রিয়ানকে খুব জোর আর অনুরোধ করে আমি বাংলাদেশে আনি। আদ্রিয়ান বাংলাদেশে আসার পর ওকে আমি রিসিভ করি। সিলেটে আমি যেখানে থাকতাম সেখানে ওকে নিয়ে গেছিলাম। একদিন সকালবেলায় আমার ডিউটি ছিল। আদ্রিয়ান সকালে গাড়ি নিয়ে বেরিয়ে হয়ে যায়। আদ্রিয়ান জায়গাটা ঘুরে ঘুরে দেখবে তাই। আদ্রিয়ানের গাড়ি মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায়। আদ্রিয়ান যখন গাড়ি থেকে নেমে কোনো মেকানিককে খুঁজবে তখন সে দেখাবে এক নারী, এক মোহময়ী সুন্দরী নারী, যার পরনে একটা ব্ল্যাক রেড মিশানো স্কার্ট ও একটা লেডিস টপস, এক হাত ভর্তি কালো চুড়ি আর কাঁধে ব্যাগ। আদ্রিয়ান সেদিন প্রথম দেখায় নাইটার মায়ায় পড়ে যায়। নিজের অজান্তেই তার ছবি তুলে নেয় তার ফোনে। সেদিন আদ্রিয়ান মেকানিক তো পায়নি, কিন্তু একজন রমণীকে পেয়েছিল। আদ্রিয়ান বাসা আসার পর থেকে দেখতাম কি জানি ভাবতে। পরে কারণ জানতে চাইলে আমাকে সে মেয়ের ছবিটা দেখায়। এরপর থেকে রোজ মেয়েটার জন্য ওই রাস্তায় অপেক্ষা করতো আদ্রিয়ান, যার জন্য মেয়েরা সব পাগল, যার জন্য মেয়েরা পাগলের মতো করে।
সেই আদ্রিয়ান কারোর জন্য রাস্তা অপেক্ষা করতো জাস্ট একবার দেখার জন্য। এভাবে আড়াল থেকে মেয়েটাকে দেখতে দেখতে সব কিছু জানতে লাগলো মেয়েটার ব্যাপারে। সব তথ্য জোগাড় করলো মেয়েটার নাম, ঠিকানা, পরিবার, ক্লাস, সব ইচ অ্যান্ড এভরিথিং। আদ্রিয়ান বুঝতে পেরেছিল ও যে ভালোবেসে ফেলেছে এই মেয়েটাকে। আদ্রিয়ান মেয়েটার প্রতি সবসময় নজর রাখতো, একদম নেশায় আসক্ত হয়ে গেছিল মেয়েটার প্রতি। দেখতে দেখতে আদ্রিয়ানের আবার সিডনি চলে যাবার সময় হয়ে যায়, আর আমার ঢাকা যাবার। তার লোক রেখে যায় যাতে মেয়েটার কোনো সমস্যা না হয়। এরপর আদ্রিয়ান সিডনি চলে যায় আর আমি আসি ঢাকা। আদ্রিয়ান সিডনিতে যাওয়ার পর শুনে মেয়েটার বিয়ে ঠিক হচ্ছে, সেটা শুনে আদ্রিয়ান আমাকে কল দেয়। আর সেদিন আমি ফিল করলাম আদ্রিয়ান কতটা ভালোবেসে ফেলেছে মেয়েটাকে। আদ্রিয়ান পরপর ওই মেয়ের 2 বিয়ে ভেঙে দেয়। আদ্রিয়ান কোনোভাবেই মেয়েটাকে অন্য কারো হতে দেখতে পারতো না। তবে আদ্রিয়ান কোনোদিন মেয়েটার সামনে আসেনি। ওর একটাই কথা ছিল, সঠিক সময় হলে ও মেয়েটার সামনে যাবে। এর মাঝে মেয়েটা ঢাকা চলে আসে। আদ্রিয়ান চাইতো না মেয়েটা ঢাকা আসুক, কারণ আদ্রিয়ানের কিছু শত্রু জানতে পেরেছিল মেয়েটার কথা। আদ্রিয়ান তাই তাড়াহুড়ো করে দেশে আসলো মেয়েটিকে সেফ রাখার জন্য। আদ্রিয়ান নিজের থেকে বেশি মেয়েটাকে ভালোবাসে। যেদিন ওই মেয়েটার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয় আর আমার হাসপাতালে মেয়েটাকে পাগলের মতো ছুটে নিয়ে আসে, সেদিন অপারেশন থিয়েটারের অপর সাইডে দাঁড়িয়ে অনেক কেঁদেছিল আদ্রিয়ান। ওর একটাই ভয় ওর নেশাময় ওকে ছেড়ে চলে না যায়। আদ্রিয়ানের একটাই ভয় ছিল জীবনে, আর সেটা তার নেশাময়। সব জেনে তার নেশাময় যদি তাকে মেনে না দেয়, ভালো না বাসে, তাহলে কি হবে? আদ্রিয়ান ওই একটা মেয়ের জন্য দ্বিতীয় অন্য কোনো মেয়ের কথা ভাবতো না। সে এক নারীতেই আসক্ত থাকতে চায়। এতটুকু বলেই আরাফ একটু থামলো। উপস্থিত সবাই আরাফের কথা শুনে অবাক। কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে? তাদের জানছিল না। আরাফ আবার বলতে থাকে, আদ্রিয়ান ছোট থেকে কারো ভালোবাসা পায়নি। ছোটবেলায় আন্টি আর স্বামী মারা যাওয়ার পর আদ্রিয়ান একদম গম্ভীর হয়ে গেছিল। অতটুকু ছেলে যার খেলাধুলো করে ঘুরে বেড়ানোর বয়স, সে সেই বয়স থেকে ম্যাচিউরদের মতো চলাফেরা শুরু করে। আদ্রিয়ান এই জায়গায় এসেছে শুধুমাত্র নিজের চেষ্টায়। আদ্রিয়ান মাফিয়া হলেও সে কোনো নির্দোষকে মারেনি কোনোদিন, সব দোষীদের সে মেরেছে। আর একদিন ও এখান থেকে বেরিয়ে আসবে, যেদিন ও ওর মা বোনের খুনিকে ধরতে পারবে। আদ্রিয়ানের নেশাময় অন্য কেউ না, তুমি রোদেলা। আদ্রিয়ান তোমাকে সত্যি অনেক ভালোবাসে। ওর ভালোবাসাটাকে পায়ে ঠেলে দিও না। আমার বন্ধুরা তাহলে মরে যাবে রোদেলা। ওর এই দুনিয়ায় কেউ নেই আপন, ওকে তুমি দূর করে দিও না। আরাফ কথাটুকু বলতে গিয়ে কান্না করে দেয়। আরাফ আদ্রকে ভাইয়ের মতো ভালোবাসে। সেই ভাই আজ ওর এই অবস্থা, ও কিভাবে মানবে এটা? সাইমন এবার রোদেলাকে বলে, বেয়াদবি নেবেন না ম্যাডাম, তবে আমাদের স্যার অনেক ভালো মনের একজন মানুষ। এই যে আমাকে দেখছেন, আমাকে উনি রাস্তা থেকে এনে এখানে জায়গা দিয়েছেন, আমাকে পড়াশোনা করিয়েছেন, নিজের কোম্পানিতে জায়গা দিয়েছেন, আমার পরিবার দেখাশোনা উনি করেন। আমার বড় বোনের বিয়ে হচ্ছিল না টাকার অভাবে, সেই বিয়েও উনি দিয়েছেন। আমাদের এই মাফিয়া দলের কাউকে সে নিজ হাতে খুন করতে দেয়নি, সব খুন নিজ হাতে করেছে। আমরা তো শুধু খবর এনে দেই আর কয়েকটা মাইট দেই, কিন্তু আসল কাজ সব স্যার নিজ হাতেই করে। স্যার আপনার জন্য আসলে অনেক পাগল। না হলে ভাবুন, কেউ কাউকে কতটা ভালোবাসলে তার মতো একটা পুতুল বানিয়ে ঘরে রাখতে পারে। হ্যাঁ, স্যার সিডনির বাড়িতে আপনার মতো দেখতে একটা পুতুল বানিয়ে এনেছে। সেটাকে দিনরাত দেখেন আর সেটার সাথে কথা বলতেন। স্যার আপনাকে এতটাই ভালোবাসেন, আপনার আশেপাশে যাতে কেউ না আসে তাই আমাদের আপনার গার্ড করে রেখেছিলেন। আর আজকে গুলি স্যারের না, আপনার লাগার কথা ছিল। হ্যাঁ ম্যাডাম, স্যার জানতো আজকে আপনার উপর আক্রমণ হবে, তাই তো আপনাকে ফুল সেফলি তার সাথে বের করেছিলেন। এই যে আপনি ড্রেস পরে আছেন, এটাই বুলেট প্রুফ দেওয়া আছে, তাই গুলি আপনার লাগতো না। আমরা স্যারকে কত করে বলেছিলাম স্যার আপনিও লাগিয়ে নিন, কিন্তু স্যার শুনেননি। স্যারের কথা ছিল এটাই, আজ আমি যদি এই গুলি দিয়ে আহত হই তাহলে আমার শত্রুপক্ষ কিছুটা হলেও দমে যাবে। ম্যাডাম আপনি খেয়াল করবেন, গুলি যখন চলছিল স্যার কিন্তু আপনাকে পিছনে করে নিজে সামনে চলে এসেছিল, আর গুলি ওনার গায়ে লাগে। আমরা তার পিছনে থাকার পরেও আমরা কিছু করে ওঠার আগেই সব হয়ে গেল। স্যার আপনার জন্য নিজের জীবন দিতেও পিছপা হবে না, তিনি এতটাই ভালোবাসেন আপনাকে। স্যার এর আগেও 2বার গুলিতে আহত হয়েছিল, একবার আমাকে বাঁচাতে আর আরেকবার একটা বাচ্চাকে বাঁচাতে। স্যারের মতো মানুষ খুব কম হয় ম্যাডাম, খুব কম। রোদেলা সবার কথা শুনে চুপ হয়ে গেছে। এবার মন বলা শুরু করলো, সেদিন যখন তুই রাস্তায় পেয়েছি তোর মাথা থেকে রক্ত পড়ছিল, সেদিন উনি তোকে নিয়ে এসেছিলেন হসপিটালে। সেদিন আমি ওনার চোখে তোকে হারানোর একটা বই দেখেছিলাম। প্রথমে আমি সেটা এত গুরুত্ব না দিলেও পরে তার
তোর প্রতি এত অস্থিরতা আমাকে বুঝিয়েছিল সে তোকে ভালোবাসে। এমনকি সেদিন যেদিন তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই সময় সে তোকে পাগলের মতো খুঁজছে। তোকে যেদিন কোলে করে ঘুমন্ত অবস্থায় বাসায় নিয়ে আসেন উনি, ওনার চোখে আমি দেখেছি পাচ্ছিলাম একটা কষ্টের ছাপ। ওনার ভালোবাসার কোনো খুঁত নেই রে রোদেলা, উনি সত্যি তোকে খুব ভালোবাসে। হ্যাঁ রোদেলা, এত পাগলের মতো ভালোবাসার মানুষটাকে তুই দূরে ঠেলে দিস না। উনি তোকে ছাড়া থাকতে পারবে না। তা তো তুই ওনার সব কাহিনী জেনে বুঝেই পড়ছিস না। এত ভালোবাসার মানুষটাকে হাতছাড়া করিস না, পায়ে মারিয়ে দিস না তার ভালোবাসা। রোদেলায় একটা মানুষ কতটা ভালোবাসলে এত কিছু করতে পারে তুই ভাব। জিজু তোকে সত্যি অনেক ভালোবাসে রে। তোর জন্য একজন পারফেক্ট জীবনসঙ্গী আমাদের আদ্রিয়ান জিজু। জিজু? জিজু। রোদেলা আর জিজুর বিয়ে হলে আদ্রিয়ান তো আমাদের জিজুই হবে। তুই সবসময় এক লাইন বেশি বুঝিস। এখনো ওদের মাঝে কিছু ঠিক হলো না, আসছে বিয়ে নিয়ে। এই থাম তোরা। ওদের কথার মাঝে ওটির লাইন বন্ধ হলো। সবাই লাইট অফ হতে দেখে উঠে দাঁড়ালো। ওটির ভেতর থেকে একটা মেয়ে বের হলো। দেখতে আরাফ, আদ্রিয়ানের বয়সী মেয়েটা। আরাফ মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বলল, ডাক্তার আদ্রিতা, আদ্রিয়ান। দেখুন মিস্টার আরাফ, পেশেন্টের বুকে 2টি গুলি লেগেছে, অনেক ব্লিডিং হচ্ছে। তাও আমরা যথেষ্ট ব্লাড দিয়েছি। মাঝখানে তো আশাই ছিল না ওনার জন্য, তবে এখন আমরা আশা রাখি 24 ঘন্টার ভিতরে জ্ঞান না ফিরলে রোগী কোমায় চলে যেতে পারে, অথবা সে মরেও যেতে পারে। জ্ঞান ফেরার চান্স আছে 10%, আর ডাক্তারদের কাছে 10% মানে অনেক কিছু। যেখানে 0% ছিল আশা, সেখানে এখন 10% আছে। বাকিটা আল্লাহর ভরসা। কথাটা বলেই ডাক্তার আদ্রিতা চলে আসলো। আর রোদেলা পাথরের মতো আবার বসে রইল। বাকিরা আশাহত চোখে তাকিয়ে রইল। আইসিইউর কেবিনের বেডে শুয়ে আছে আদ্রিয়ান। আদ্রিয়ানের পাশের চেয়ারে বসে আছে রোদেলা। এমন একটা দিন তো আদ্রিয়ান তার পাশে বসেছিল, আর সে ছিল আদ্রিয়ানের জায়গায়। আদ্রিয়ানের চোখে ছিল তাকে হারানোর ভয়, আর তার চোখে আজ অনুতাপ, কান্না, হারানোর ভয় সব আছে। রোদেলা আস্তে করে আদ্রিয়ানের একটা হাত নিজের 2 হাতের মাঝে নিল। রোদেলা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলতে লাগলো, কতটা পাগল আপনি আমার জন্য। একবারও নিজের জীবনের কথা ভাবলেন না, শুধু আমাকে বাঁচাতেই নিজের জীবনটা দিয়ে দিতে চাইলেন। একবারও কি ভেবেছেন যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমরা কিভাবে থাকবো? জানেন আদ্রিয়ান, ভালোবাসার মতো সুপ্ত অনুভূতি আমার মনে কোনো দিন আসেনি, কারণ আমি সেরকম কোনো ছেলের প্রতি খেল ছিলই না। তবে আপনাকে দেখার পর একটা আলাদা কিছু অনুভব করেছিলাম আমি। তখন আমি জানতাম না আপনি একজন মাফিয়া। যেদিন আপনাকে ওই ছেলেটাকে মারতে দেখলাম, সেদিন এক ধাক্কায় সব এলোমেলো লাগছিল আমার। একজন মাফিয়াকে আমার ভালো লাগছিল, এটা ভেবেই আরো খারাপ লাগছিল। যখন আপনি আমার কাছে এসে নিজের ভালোবাসার কথা বলছিলেন, ইচ্ছা করছিল আমিও তাতে মন বসাই, কিন্তু আপনার কাজের কথা মনে হলে সেটা পারি না। আপনি ওই দিন আমাকে বাসায় নিয়ে যখন এই পথে আসার কারণ জানালেন, সেদিন আমি নিজেও অনেক কষ্ট পেয়েছিলাম। বিশ্বাস করুন, আপনাকে জড়িয়ে ধরে আমার সান্ত্বনা দিতে ইচ্ছে করছিল, তবু কেন জানি পারছিলাম না। তবু আপনার পাগলামো ভালোবাসা সব আমার কাছে ভালো লাগতো। শুধু ভয় লাগতো আপনার কাজের জন্য। এই কাজ যে কতটা ভয়ানক কাজ। আপনাকে যদি আমার থেকে নিয়ে যায়, এই ভয় আমাকে আপনার কাছে যেতেই দিত না। কিন্তু আজকে কি হচ্ছে দেখুন। সেই আপনি আমাকে একা রেখে যাওয়ার ফোন দিয়ে আসছেন। আপনি না বলেছিলেন আমাকে একা রেখে কোনো দিন যাবেন না? তাহলে এখন যেতে চাইছেন কেন? নাকি আমাকে শাস্তি দিচ্ছেন? এতদিন আমি আপনাকে কষ্ট দিয়েছি সেই জন্য। আচ্ছা শাস্তিই দিন, কিন্তু আমাকে এভাবে একা রেখে চলে যেয়ে শাস্তি দিন না। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? আমাকে একা করে দিন না, আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া। কিন্তু আপনি কিন্তু প্রমিস করেছিলেন আমাকে একা রেখে যাবেন না, আমাকে আগলেই রাখবেন। আমি ভালোবাসি আপনাকে, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ আদ্রিয়ান, আমি ভালোবাসি আপনাকে। ফিরে আসুন, আপনার রোদেলা
আপনার জন্য অপেক্ষা করছে। দেখুন। রোদেলা কান্না করে দেয়। কথাগুলো বলতে বলতে থাকে। আরেকজন নার্স এসে রোদেলাকে বাইরে যেতে বলে। আরাফ এসে রোদেলাকে বাইরে নিয়ে যায়। আর আফসান হাসপাতালে এসেছে। সে এসে সব শুনে অবাক আর কষ্ট দুটোই পেয়েছে। রাফসান রোদেলাকে নিয়ে যেতে চাইলে রোদেলা জানায় যে যাবে না। তাই রাফসান মন, রুবা আর কাশুকে নিয়ে গেল হাসপাতালে। আরাফ, রোদেলা, সাইমন জন থেকে গেল। আদ্রিতা হাসপাতাল থেকে মাত্র বাসায় আসলো। এয়ারপোর্ট থেকে সোজা হাসপাতালে গিয়েছিল সে। আরাফ কল দিয়ে জানিয়েছিল একটা এমার্জেন্সি আছে, তাই সোজা এয়ারপোর্ট থেকে হাসপাতালে গেছে। আদ্রিতা বাসায় এসে সোফায় বসলো। সার্ভেন্টকে ডেকে এক গ্লাস পানি চাইলো। সার্ভেন্ট এসে তাকে পানি দিয়ে গেল। আদ্রিতা পানি খাচ্ছে, তখন একজন লোক সিঁড়ি দিয়ে নেমে আসলো আর আদ্রিতাকে বলল। অবশেষে বাবার প্রতি রাগ কমলো তাহলে। আদ্রিতা পানি রেখে লোকটার দিকে তাকিয়ে বলল, রাগ কমাবার আর কিছুই নেই। আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি, আবার ইচ্ছে হবে চলে যাব। আমার প্রতি তোমার এত রাগ কেন? তুমি আজ পর্যন্ত আমাকে একবারের জন্য বাবা বলে ডাকোনি। কিসের রাগ তোমার আমার প্রতি? আপনি ভুলে গেলেও আমি ভুলবো না মিস্টার খান। আপনি আমার মাকে আমার থেকে আলাদা করেছেন, আমার ভাইয়াকে আমার থেকে আলাদা করেছেন, আমার মাকে আমার চোখের সামনে মেরে ফেলেছেন। আমি এগুলো কোনোদিনও ভুলবো না। আপনাকে আমি বাবা বললে কোনোদিনও মানি না, মানব না। যে বাবা জন্মের পর কোনোদিনও এসে একটা খোঁজ নেয়নি, যে স্বামী একজন স্ত্রীকে সম্মান ভালোবাসা দেয়নি, যে বাবা তার বড় সন্তানকে অবহেলা করেছে, তার মতো বাবা থাকার থেকে না থাকাই ভালো। আমি আজও জানি না আমার ভাইয়া কোথায় আছে, আদেও সেই দুনিয়ায় আছে কিনা তাও জানি না। আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। আর একটা কথা, আমি আগামীকাল আমার বাসায় উঠব। আপনার এখানেও আমি আর থাকবো না। অনেক খেয়েছি আপনার পাপের টাকায়। তখন অসহায় ছিলাম, যাওয়ার কোনো জায়গা ছিল না, কিন্তু এখন আমি একজন প্রতিষ্ঠিত মানুষ, নিজের মতো থাকতে পারবো। আদ্রিতা আর কথা বাড়ায় না, সোজা নিজের রুমে চলে যায়। আর মিস্টার আশরাফ রাগে ওখানে দাঁড়িয়ে থাকে। আদ্রিতা নিজের রুমে এসে শাওয়ার নিয়ে ওয়াশরুমে যায়। একটা লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে সে। আদ্রিতা বারান্দায় গিয়ে বসলো। আদ্রিতার গলার লকেটটা খুলে হাতে নিল। লকেটটাতে দুটো ছবি আছে, একটা ওর মায়ের আর আরেকটা ওর ভাইয়ের। ওরা যখন ছোট ছিল তখন ওর ভাই ও মা ওদের দুই ভাই বোনকে এই লকেটটা দিয়েছিল। ওর ভাইয়ের লকেট ওর আর ওর মায়ের ছবি, আর আদ্রিতার লকেটে ওর ভাইয়ের আর মায়ের ছবি। আর ওদের মায়ের কাছে যে লকেটটা ছিল সেটাই ওদের দুই ভাই বোনের ছবি ছিল। আদ্রিতা লকেটটা নিয়ে একটা চুমু দিল। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়লো তার। আদ্রিতা বিড়বিড় করে বলতে লাগলো, তুমি কোথায় আছো ভাইয়া? আমার কথা কি তোমার মনে পড়ে না? আমাকে কি মিস করো না? ছোট থেকে তো আমাকে কত জ্বালাতে, কত খেলতাম আমরা। ভাই এমন কেন হলো আমাদের সাথে? সব এলোমেলো করে দিল লোকটা। আমি কোনোদিনও তাকে মাফ করব না, কোনোদিনও না। আদ্রিতা উঠে রুমে আসলো। তখন ওর ফোনে কল দেয় হাসপাতালের নার্স। নার্স তাকে কল করে জানিয়েছে আদ্রিয়ান কিছুটা রেসপন্স দিচ্ছে। আদ্রিতা সেটা শুনে বলে সকাল পর্যন্ত দেখতে। কল কেটে আদ্রিতা আদ্রিয়ানের কথা ভাবতে লাগলো। আজকের এই লোকটাকে দেখে কেমন অনেক কাছের মনে হচ্ছিল। মনে হচ্ছিল উনি আমার কত যুগ কাছে, কিন্তু ওনাকে আমি আজই মাত্র দেখলাম। সকালে মন রান্নাঘরে রান্না করছে। রোদেলা আর আরাফের জন্য নাস্তা নিয়ে যাবে হাসপাতালে। রুবা ডাইনিং টেবিলে প্লেট সাজাচ্ছে। তখন দরজায় কলিং বেল বাজলো। রুবা গিয়ে দরজা খুলে দেখে রিয়া দাঁড়ানো। রাফসান আস। জি, ভেতরে আসুন আপু। রুবা রিয়াকে ঘরে আসতে বলে রিয়া ঘরে এসে সোজা রাফসানের রুমে চলে যায়। রান্নাঘরে দাঁড়িয়ে সবটা দেখে মন। বুকের মাঝে হাহাকার আবার শুরু হচ্ছে তার। মন নিজ মনকে শান্ত করতে বলে, হাই রে মন, কষ্ট পাস না? ভালোবাসলে যে পেতে হবে এর তো কথা নেই। থাক কিছু ভালোবাসা আড়ালে, থাক না কিছু চাওয়া অপূর্ণ, সব চাওয়া কি পূর্ণ হয়? থাক না ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে খুশি, সে তো ভালোই আছে। মন রান্নাঘরে খাবার নিয়ে রুবা আর কাশুকে নিয়ে চলে যায় হাসপাতালে।
এদিকে রাফসান রাহুল আসতেছে কবে? আগামীকাল। আচ্ছা, তুমি চিন্তা করিও না, আমি আছি তো। তোমাকে আমি যত দেখি অবাক হই, কিভাবে পাচ্ছ বলতে এসব? জানি না, আমি হাসপাতালে যাব এখন। আচ্ছা ঠিক আছে। মুন এসে দেখে রোদেলা বসে আছে আদ্রিয়ানের পাশে আর আরাফ অপর পাশে বসে আছে। আদ্রিতা কিছুক্ষণের মাঝে আসতে জানিয়েছে। আদ্রিয়ান অনেকটা রেসপন্স করছে। সবাই আশা করছে 24 ঘন্টার মাঝে জ্ঞান ফিরবে। মুন এসে রোদেলা আর আরাফকে খাবার দিল। জুই সকালে এসেছিল, আবার বাসায় গেছে, দুপুরে খাবার সে নিয়ে আসবে। কিছুক্ষণের মাঝে আদ্রিতা আসলো, এসে আদ্রিয়ানকে চেক আপ করলো আর আশা দিল জ্ঞান ফিরবে খুব তাড়াতাড়ি। সময়ের প্রহর গুনতে গুনতে আর সবার দোয়ায় আল্লাহর রহমতে আদ্রিয়ানের জ্ঞান ফিরেছে। আদ্রিয়ানের জ্ঞান ফেরার পর রোদেলা, আরাফ থেকে শুরু করে সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। আদ্রিয়ান জ্ঞান ফেরার পর চোখ খুলে সবার আগে রোদেলাকেই নিজের কাছে পায়। রোদেলাকে দেখে ওর ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। রোদেলা আদ্রিয়ানের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন কেমন লাগছে আপনার? আগে কেমন ছিলাম জানি না, তবে তোমাকে দেখার পর একদম সুস্থ লাগছে। আপনার সাথে আমার হিসাব আছে অনেক। আগে সুস্থ হন, তারপর সব উসুল করব। আচ্ছা, তাহলে তো আমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। ওদের কথার মাঝে আরাফ আর আদ্রিতা আসে কেবিনে। আদ্রিতা এসে আদ্রিয়ানকে চেক আপ করে নেয়। সব অলরাইট আছে, আর কোনো সমস্যা নেই। হার্টে বা অন্য কোনো সাইডে কোনো সমস্যা হবে না তো? আই হোপ হবে না, ইনশাআল্লাহ। আদ্রিয়ান, ইনি হলো ডাক্তার আদ্রিতা খান শাম্মী, তোর অপারেশনটা ইনিই করেছেন। আদ্রিতা নামটা শুনে চমকে গেল আদ্রিয়ান। তার পুচকি বোনটার নামও তো ছিল আদ্রিতা। আদ্রিয়ানের নামের সাথে মিলিয়ে নাম রেখেছিল সে তার বোনের। আদ্রিয়ান আদ্রিতার দিকে তাকিয়ে বলে, আমার বোনের নামও ছিল আদ্রিতা। ধন্যবাদ ডাক্তার। আদ্রিয়ানের কথা শুনে চমকালো আদ্রিতা। আপনার বোন কোথায় এখন? জানি না, হয়তো মারা গেছে। ছোটবেলায় তাকে হারিয়ে ফেলেছি আমি। ও আচ্ছা, ঠিক আছে, রেস্ট নিন। আর কোনো দরকার পড়লে নার্সকে জানাবেন, সে আমাকে জানাবে। আমরা ওনাকে বাসায় নিতে পারবো কবে? আজকে ওনাকে নিয়ে যেতে পারো, যদি বাসায় ফুল কেয়ার করতে পারো তাহলে। হ্যাঁ পারবো আমি। আচ্ছা, তাহলে হাসপাতালে কথা বলে নাও, আমি আসছি। আদ্রিতা চলে আসে আর আরাফ সব ফর্মালিটি পূরণ করার জন্য রিসেপশনে যায়। মুন আদ্রিয়ানের জন্য স্যুপ পাঠিয়েছিল। রোদেলা আদ্রিয়ানকে ধরে বসিয়ে ফ্রেশ করে স্যুপটা খাইয়ে দিল। আদ্রিয়ানের আজ নিজেকে খুব হ্যাপি মনে হচ্ছে। আজ তার এত খেয়াল রাখছে। এত খেয়াল রাখছো কি শুধু দায়িত্ববোধের জন্য নাকি ভালোবেসে? আদ্রিয়ানের কথা শুনে রোদেলা চমকে যায়। চমকে যাওয়া চোখে আদ্রিয়ানের দিকে তাকায় সে। আমি জানি আরাপ তোমাকে সব বলেছে, এখন সেগুলো শুনে অনুতাপে এমন করছো নাকি ভালোবেসে? রোদেলা সুপের বাটিটা রেখে আদ্রিয়ানের বেডে বসলো। হুট করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। আপনি অনেক খারাপ, অনেক খারাপ। আপনি জেনে ইচ্ছা করে নিজেকে মৃত্যুর মুখে নিয়ে গিয়েছিলেন। আজকে আপনার কিছু হলে আমার কি হতো? হ্যাঁ, আপনি না আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে ফেলে চলে যাওয়ার ফোন দিয়ে করলেন কিভাবে? এই আপনার ভালোবাসা? জানেন আমি কতটা ভয় পেয়েছি যখন ডাক্তার বলেছিল যে আপনি একটুও ভালো না, একটুও না। রোদেলা জোরে জোরে কান্না করতে করতে কথাগুলো বলল। আদ্রিয়ান রোদেলার পিঠে হাত আর একটা হাত মাথায় রেখে ওকে শান্ত করছে আর বলছে, নেশাময়, তুমি শান্ত হও প্লিজ। দেখো তো, আমার তো কিছু হয়নি। দেখো, আমি একদম ভালো আছি আর তোমার সামনে আছি। প্লিজ এইভাবে কান্না করো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আদ্রিয়ান কি নেশাময়কে ছাড়া কোথাও যেতে পারে বলো? আরে পাগলি, কান্না বন্ধ করো। এখন কাঁদলে নিজের বিয়ের টাইমে আর পানি পাবা না চোখে, তাই এখন আর কান্না করো না। রোদেলার আদ্রিয়ানের কথা শুনে ধমক দিয়ে বলল, চুপ বেটা, চোখের পানি তখন না পেলে ধার করে এনে তারপর কান্না করবো। আপনার তা নিয়ে ভাবতে হবে না। না না, ধার করা লাগবে না। আমি বরং একটা পানির ট্যাঙ্কি এনে আমাদের বিয়ের আসরে রাখবো। তুমি কান্না করার সময় পানি না পেলে পাম্প ছেড়ে দিয়ে পানি তোমার চোখে দিব, আর তুমি কান্নার পানি পাবা। বলো, বুদ্ধিটা ভালো না অনেক? রোদেলা আদ্রিয়ানের কথা শুনে হেসে দেয়। আদ্রিয়ান রোদেলার কপালে একটা উষ্ণ ভালোবাসা এঁকে দিয়ে বলল, থ্যাঙ্কস, লাইক মাই কুইন।
তোমার মুখে সবসময় আমি এই হাসিটাই চাই, বুঝলা? ভালোবাসি নেশাময়। আমিও আপনাকে ভালোবাসি আদ্রিয়ান। আচমকা কারো কাশির শব্দে আদ্রিয়ান রোদেলা চমকে গিয়ে দুজনকে ছেড়ে দিল। সরি, ভুল সময়ে চলে এসেছি, কিন্তু তোর ডিসচার্জ হয়ে গেছে, বাসা যেতে পারবি তুই? আচ্ছা ঠিক আছে। এরপর আরাফ রোদেলা আদ্রিয়ানকে নিয়ে বাসায় আসলো, সাথে একটা নার্স নিয়েছে ওরা, আর রোদেলা তো আছেই আদ্রিয়ানের জন্য। এদিকে রিয়া আর রাফসান এসেছে একটা রেস্টুরেন্টে। রিয়া রাফসান বসেছিল, তখন তাদের সামনে একটা ছেলে আসলো। রিয়া তাকে দেখে উঠে দাঁড়ালো। রাহুল, বাহ, বেশ ভালোই আছো। হবু বরকে সাথে নিয়ে আসছো, নিজের প্রেমিক? উফ, সরি, প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে। ভালোই আছো, কিন্তু আমার সাথে কেন এমন করলে রিয়া? আমি কি তোমাকে কম ভালোবাসতাম বলো? তাহলে কেন আমার সাথে এমন করলে? রাহুল, তুমি ভুল বুঝছো আমাকে। আমার কথাটা আগে শোনো। ব্যাস, আর মিথ্যা শুনতে চাই না। আমি এতদিন তোমাকে ভুল বুঝেছি, কিন্তু আমি এখন তোমাকে সবটাই বুঝতেছি। রাহুল রিয়ার কথা শুনে নারাজ, তাই রাফসান উঠে গিয়ে রাহুলের কাছে এগিয়ে এসে বলে, মিস্টার রাহুল, আপনি হয়তো রিয়াকে ভুল বুঝে ওর কথাটা শুনতে চাইছেন না, কিন্তু আমার কথাটা তো শুনতে পারেন। বলুন, কি বলবেন? এখানে বসুন, বসে কথা বলি। রাহুল রাফসানের কথা মতো বসলো। রাফসান রাহুলকে বলা শুরু করলো, আমার আর রিয়া দিয়ে আমাদের পরিবার দিতে চাই। আমি যেদিন রিয়াদের বাসায় যাই ওকে দেখতে, ও আমাকে জানায় ও আপনাকে ভালোবাসে। আপনারা দুজনকে ভালোবাসেন, কিন্তু রিয়ার বাবা আপনাদের সম্পর্ক মেনে নিচ্ছেন না, কারণ আপনি বেকার বলে। রিয়া আমাকে বলে আপনি 4 মাস সময় চেয়েছেন ওর কাছে, তাই আমি আমার ফ্যামিলিকে বলেছি আমি রিয়াকে বিয়ে করতে রাজি, তবে সেটা 4 মাস পর। কারণ 4 মাস পর আমি না, বরং আপনি যেন রিয়াকে বিয়ে করতে পারেন। আর তাছাড়াও আমি একজনকে অনেক ভালোবাসি, আমিও তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না, তাই এই ছোট্ট নাটক করা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সব বুঝতে পারলাম, কিন্তু আপনি যাকে ভালোবাসেন সে কি এসব জানে? না, এখনো জানে না। পাগলিটা ভাবছে আমি সত্যি রিয়াকে বিয়ে করব। আসলে আমি তার মনের অনুভূতিটা জানতে চেয়েছিলাম, যে আসলে সেও কি আমাকে ভালোবাসে। আর আমি দেখলাম যে সে তো আমারও আগে থেকে আমাকে ভালোবাসে। তোমার এবার মনকে সব বলে দেওয়া উচিত, বেচারা শুধু শুধু কষ্ট পাচ্ছে। হ্যাঁ বলো, খুব তাড়াতাড়ি বলবো, আমিও ওকে আর কষ্ট দিতে চাই না। আচ্ছা, আজকে আমি উঠি, তোমরা সময় কাটাও। আচ্ছা, ধন্যবাদ। রাফসান হালকা হেসে বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। কাশু আর রুবা কলেজে এসেছে। নেক্সট উইক থেকে ওদের এক্সাম, তাই নোটস কালেক্ট করবে ওরা। ক্লাব রুবা ক্লাসে বসে ক্লাস করছে। কাশু একটু ওয়াশরুম এসেছে, ওয়াশরুম থেকে বেরিয়ে ক্লাসে যাবে, তখন ওকে টেনে কেউ পাশে ফাঁকা ক্লাসে নিয়ে আসে। কাশফিয়া প্রথমে ভয় পেয়ে যায় এমন কাজে, পরে সামনে তাকিয়ে দেখে কাউসার দাঁড়ানো। কাউসারকে দেখে আরেক দফা অবাক হয় কাশফিয়া। আপনি হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করছিলে নাকি? এভাবে এখানে নিয়ে আসছেন কেন? কেউ দেখলে কি ভাববে? আমার বউকে আমি নিয়ে এসেছি, সেখানে কার কি বলার থাকবে? বউ? কিসের বউ? দেখেন, বাজে কথা রাখুন, আর আমাকে যেতে দিন। যেতে দেবো, কিন্তু আমার উত্তর তো পেলাম না। উত্তর? কিসের উত্তর? ওই যে ওইটার। আমার কাছে কোনো উত্তর নেই, আমাকে যেতে দিন। ওকে, তাহলে আমিও যেতে দেবো না। কাশফিয়া কিভাবে এখান থেকে যাবে বুঝতে পারছে না। হঠাৎ কাশফিয়া চিৎকারে বলে, স্যার। স্যার ডাকটা শুনে কাউসার ভয় পেয়ে যায়, আর কাশফিয়াকে ছেড়ে দিয়ে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। কাউসার বুঝতে পারে কাশফিয়া মিথ্যা বলেছে। কাশফিয়া এই সুযোগে ভোদর। এর ফল ভালো হবে না, এর শোধ আমি নেব মিস জাসমিস। আমার উত্তর তো আমি নিয়েই ছাড়বো। আদ্রিয়ানকে বাসায় আনার পর আরাব বাসায় গেছে। রোদেলা রাফসানকে কল করে জানিয়েছে সে আদ্রিয়ানকে বাসায় রেখেছে। রোদেলা আদ্রিয়ানকে বাসায় এনে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর রোদেলা নিজে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আদ্রিয়ানের পাশে বসে থাকে।